আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান, এমনকি তোমাদের এমসিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা এক্সক্লুসিভভাবে রোড টু মিশন 100 সাজেশন, সাইক্লো সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই বইতে প্রচুর পরিমাণে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। কিউআর কোডগুলি স্ক্যান করলে তোমরা কিন্তু সকল প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবে। তোমরা জানো আমাদের এই বইটিতে তোমাদের জন্য 100% প্রিপারেশন নেয়ার মতো সকল ধরনের ম্যাটেরিয়ালস রাখা হয়েছে। সুতরাং যার কাছে ইজি বায়োলজি বই থাকবে তার কিন্তু প্রিপারেশন একদম 100তে 100 থাকবে। এবং ইজি বায়োলজি বই থাকা মানে অবশ্যই বইয়ের সাথে শিক্ষক ফ্রি। যখনই তুমি কোনো সমস্যা পড়বে জাস্ট আমরা হাজির হয়ে যাব। আজকে আমরা অধ্যায় 13 সিলেট বোর্ড 2020 সালের প্রশ্নটা সলভ করব। আশা করি ক্লাসটা তোমরা করলে অনেক ভালোভাবে প্রশ্নটা বুঝতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করে দেই। আমরা উদ্দীপকটা দেখি কি বলেছে। ওহি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ফড়িং ব্যাং পানিতে ছোট ছোট মাছ, একটা সাপ এবং একটা বক দেখতে পেল। তার মানে আমরা এখানে একটা খাদ্য শিকলের রিলেটেড একটা প্রশ্ন পাবো, সেটা বুঝতে পেরেছি। এখন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ধাঙ্গর কি? মৃত প্রাণী এবং আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে এমন প্রাণী হলো ধাঙ্গর, বা অন্য ভাষায় আমরা বলবো হচ্ছে কি আবর্জনা ভোগ। এটা উদাহরণ কি? কুকুর, শিয়াল, হায়না, কাক, এরা হচ্ছে ধাঙ্গর বা আবর্জনা ভোগ প্রাণী। এরপরে দেখো ব্যাকটেরিয়া এবং সিমজাতীয় উদ্ভিদের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করো। ব্যাকটেরিয়া এবং সিমজাতীয় উদ্ভিদের মধ্যকার সম্পর্ক হচ্ছে মিউচুয়ালিজম। এটা ফার্স্টে আমরা জ্ঞানমূলক উত্তরটা দিয়ে দিব, তারপরে আমরা ব্যাখ্যা করবো এটা কেন মিউচুয়ালিজম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা উদ্ভিদজাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে এবং বাতাসের যে নাইট্রোজেন সেটা কিন্তু উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না। এই জন্য বাতাসের নাইট্রোজেনকে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা সেখানে সংবন্ধন করে, মানে মাটির ভিতরে সংবন্ধন করে নিয়ে আসে, গুটির ভিতরে নিয়ে আসে। যখন নিয়ে আসবে সেই নাইট্রোজেনটা সেই শিম গাছকে সরবরাহ করে। তো যখন সরবরাহ করে নাইট্রোজেনটা কিন্তু উদ্ভিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? ক্লোরোফিল তৈরি করার জন্য নাইট্রোজেন খুব দরকার। তাহলে যখন নাইট্রোজেনটা উদ্ভিদ পাচ্ছে তার মানে এখানে উদ্ভিদ উপকৃত হচ্ছে। আবার উদ্ভিদ এই নাইট্রোজেন পাচ্ছে, তাছাড়া উদ্ভিদ যেহেতু স্বভোজী জীব অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তার মানে যখন সে নিজের খাবার তৈরি করবে ব্যাকটেরিয়াকেও কিন্তু সেই খাবারটা দিবে। এই কারণে এখানে ব্যাকটেরিয়া যেমন উদ্ভিদকে উপকার করছে, ঠিক একইভাবে ব্যাকটেরিয়া নিজে উপকৃত হচ্ছে উদ্ভিদের থেকে। যেহেতু দুইজনই উপকার পাচ্ছে, এই কারণে এই সম্পর্কটাকে আমরা বলবো মিউচুয়ালিজম, এবং ব্যাখ্যাটা কিন্তু এখানে করে দেওয়া আছে। আশা করি তোমরা এই গুণধর্মমূলক প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপরে দেখো উদ্দীপকে উল্লেখিত জীবগুলোর সমন্বয়ে একটা খাদ্য জাল তৈরি করে বর্ণনা দাও। তো যখন এরকম খাদ্য জাল তৈরি করতে হবে, প্রথমে আমরা বের করব খাদ্য শিকল। কি বের করবো? ফার্স্ট হচ্ছে আমরা খাদ্য শিকলটা বের করব। তো খাদ্য শিকল বের করার আগে আমাদের বের করতে হবে এখানে উৎপাদককে। এখানে বলেছে ওহি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়, তার মানে এখানে উৎপাদককে ধান ক্ষেত অর্থাৎ ধান হচ্ছে এখানে উৎপাদক। ঠিক আছে, আমরা উৎপাদককে আইডেন্টিফাই করলাম। এখন উৎপাদক বা ধানকে ভক্ষণ করবে কে? অবশ্যই তৃণভোজী প্রাণী যারা তারা ভক্ষণ করবে। তাহলে এখানে তৃণভোজী প্রাণী কে আছে বলো তো? তৃণভোজী প্রাণী আছে হচ্ছে কি ফড়িং, ঘাস ফড়িং বা ফড়িং, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, এরা হচ্ছে কি প্রথম স্তরের খাদক হবে। এখন এই ফড়িংদের ভক্ষণ করে কে? ব্যাঙ খেতে পারে, তার মানে ব্যাঙ হচ্ছে কি তখন দ্বিতীয় স্তরের খাদক হবে, ঠিক কিনা? তাহলে এখানে আমরা ব্যাঙকে দ্বিতীয় স্তরের খাদক লিখবো। ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে পানিতে ছোট ছোট মাছ, একটা সাপ, একটা বক। এখন ব্যাঙকে বা বকও খেতে পারে, আবার ব্যাঙকে হচ্ছে সাপও খেতে পারে। ঠিক আছে, আর মাঝখানে আছে ছোট ছোট মাছ। ঠিক আছে, মাছকে কিন্তু আবার বকও খেতে পারে। তাহলে এখানে আমার প্রথম দ্বিতীয় স্তরের যে খাদক সেটা একদম ফিক্স হয়ে গেছে, যে উৎপাদক হবে ধান, প্রথম স্তরের খাদক হবে ফড়িং, দ্বিতীয় স্তরের খাদক হবে ব্যাঙ। তাহলে আমার এখন তৃতীয় আর হচ্ছে চতুর্থ স্তরের খাদক, এটা নিয়ে হচ্ছে কি কনফিউশন যে কোনটাকে আগে দিব। তুমি এই সবগুলাকেই দিবা, কিন্তু তোমাকে ধাপে ধাপে আগে শিকলটা বানাতে হবে। তাহলে ধান ক্ষেত মানে ধান, ফড়িং, ব্যাঙকে খায় হচ্ছে গিয়ে তোমার ধরো হচ্ছে কি সাপ। আবার সাপকে কে খায়? সাপকে হচ্ছে কি কেউ খাবে না, সাপ হচ্ছে কি সাপ পর্যন্ত একটা খাদ্য শিকল হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করবো, প্রথমে সবগুলো খাদ্য শিকল লিখে ফেলবো যাতে আমাদের অ্যান্সারটা করতে সুবিধা হয়। এখানে দেখো বাকি খাদ্য শিকলগুলো আমি লিখেছি। ধান, ফড়িং, তারপর ব্যাঙ, বক, ধান, ছোট মাছ, ব্যাঙ, বক। যেহেতু আমাদেরকে হচ্ছে শুধুমাত্র এই কয়টা জীবই দিয়েছে, সুতরাং এই কয়টা জীবের মধ্যে আমরা খাদ্য শিকড়গুলো তৈরি করব। এখানে ধানের বদলে আমরা কিন্তু লিখতে পারি সবুজ উদ্ভিদ, কারণ শুধু যে ধান থাকে তা কিন্তু না।
শ্যাওলা থাকতে পারে বা হচ্ছে ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো সেগুলো থাকতে পারে, তার মানে ধান অথবা সবুজ উদ্ভিদ অথবা ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলো কিন্তু থাকবে। আর এখানে আমরা এই খাদ্য শিকড়গুলো মিলে একটা খাদ্য জাল তৈরি করব। এখন খাদ্য জাল কিভাবে তৈরি করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমত তোমার দেখতে হবে উৎপাদক এখানে সেম কিনা। হ্যাঁ, এখানে উৎপাদকটা হচ্ছে সেম, তাহলে যেটা সেম সেটা আমি ফার্স্টে আগে লিখে ফেলবো, অথবা দিয়ে লিখবো হচ্ছে গিয়ে সবুজ উদ্ভিদ। এরপরে আমি প্রথম স্তরের খাদক লিখবো। প্রথম স্তরের খাদক এখানে কয়টা আছে? প্রথম স্তরের খাদক হচ্ছে ফড়িং, এখানে ফড়িং, এই শিকলেও ফড়িং হচ্ছে প্রথম স্তরের খাদক, আর এই শিকলটাতে ছোট মাছ হচ্ছে প্রথম স্তরের খাদক। তোমরা বইতে দেখবে হচ্ছে ছোট মাছকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয়েছে, কিন্তু এখানে ছোট মাছ যে জু প্ল্যাঙ্কটন খায় বা মশার শুকির বা এই ধরনের লার্ভা বা ক্ষুদে পোকা খায় এগুলোর কথা কিন্তু উদ্দীপকে বলেনি দেখে এখানে আমরা ছোট মাছকে প্রথম স্তরের খাদক হিসেবে ধরবো। তার মানে এইটা ভাগ হয়ে যাবে দুইটা শিকলে। তার মানে প্রথমে আমি লিখবো হচ্ছে ফড়িং, এরপরে এইভাবে করে তীর চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে গিয়ে ছোট মাছ, অর্থাৎ ছোট মাছ এবং ফড়িং এরা হচ্ছে প্রথম স্তরের খাদক হবে। এরপরে আসো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। দেখো তো দ্বিতীয় স্তরের খাদক এখানে কে আছে? দ্বিতীয় স্তরের খাদক শুধুমাত্র ব্যাঙকেই আমরা দেখতে পাচ্ছি। এই যে ব্যাঙ, এই যে ব্যাঙ, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তার মানে এই দুইটাই হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় স্তরের খাদকের দিকে প্রবাহিত হবে, তাহলে আমার দ্বিতীয় স্তরের খাদককে ব্যাঙ। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় স্তরের খাদক শেষ, এবার হচ্ছে আমরা তৃতীয় খাদকের দিকে যাব। তৃতীয় স্তরের খাদক এখানে দুইটা আছে, একটা হচ্ছে কি সাপ আর একটা হচ্ছে কি বক। তাহলে আমরা এখানে একটা রেখে রাখবো সাপ, অর্থাৎ তুমি এখানে বকও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে যেহেতু ব্যাংকে বক খায় তার মানে আমরা আরেকটা তীর চিহ্ন দিয়ে লিখে রাখবো হচ্ছে কি বক। তাহলে আমরা এইভাবে খাদ্য জালটা তৈরি করব, যে খাদ্য জালে তোমার প্রথম স্তরের খাদক এখানে থাকবে, দ্বিতীয় স্তরের খাদক এখানে, আর তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক এরপরে আমরা দিব। এভাবে করে আমরা তৈরি করব। এখন আমরা যদি উত্তরটা দেখি তাহলে আমাদের যে উত্তরটা সেখানেও কিন্তু সেম ভাবে খাদ্য জালটা করা হয়েছে, তবে এটা একটু অন্যরকম, আমারটা হচ্ছে একটু অন্যরকম। তোমরা এভাবে করতে পারো বা আমি যেভাবে করেছি সেভাবে করতে পারো, সেমই উত্তর। ধান অথবা সবুজ উদ্ভিদ, ছোট মাছটাকে তারা মাঝখানে দিয়েছে আর ফড়িংটাকে এইভাবে উপরে দিয়েছে, ব্যাঙ, বক, তারপর হচ্ছে কি সাপ। তাহলে আমরা উত্তরটা কিভাবে সাজাবো? উদ্দীপকে উল্লেখিত জীবগুলো হলো ধান বা সবুজ উদ্ভিদ, ফড়িং, ব্যাঙ, ছোট মাছ, সাপ এবং বক। এগুলো সমন্বয়ে নিচে একটা খাদ্যজাল গঠন করা হলো। এখন উপরের খাদ্য জালটিতে দুই ধরনের খাদ্য শিকল জড়াজড়ি করে অবস্থান করছে। প্রথম খাদ্য শিকলে রয়েছে ধান বা সবুজ উদ্ভিদ, যেটা খেয়ে ছোট মাছ, তারপর হচ্ছে ফড়িং, এরা হচ্ছে খেয়ে বেঁচে থাকে। এরপরে আচ্ছা, যেহেতু আমরা প্রথম খাদ্য শিকল নিয়ে বলছি তাহলে প্রথম খাদ্য শিকলে আমরা বলবো যে ফড়িং হচ্ছে গিয়ে ধানকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, ফড়িংকে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করছে, ব্যাঙকে বক বা সাপ যে কোনো একজন খাদ্য হিসেবে ভক্ষণ করছে। দ্বিতীয় খাদ্য শিকলে ধানকে ভক্ষণ করছে ছোট মাছ, ছোট মাছকে ভক্ষণ করছে ব্যাঙ, ব্যাঙকে হচ্ছে সাপ ভক্ষণ করছে। তাহলে এই খাদ্য জালের শিকল দুটিতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ধান, তারপরে হচ্ছে গিয়ে ব্যাঙ এবং হচ্ছে ধান এবং ব্যাঙ, এই দুটো হচ্ছে প্রত্যেকটা খাদ্য শিকলেই রয়েছে। তাহলে এইভাবে বিভিন্ন খাদ্য শিকল একত্রিত হয়ে কোনো একটা জায়গার বা কোনো একটা পরিবেশের খাদ্য জাল তৈরি করে। এরপরের প্রশ্নটা দেখো, উল্লেখিত জীবগুলো কিভাবে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তোমার মতামত দাও। অবশ্যই পরিবেশ সংরক্ষণে প্রত্যেকটা জীবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো একটা জীব যদি আমাদের এই খাদ্য শিকল থেকে হারিয়ে যায় পুরো বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়বে। তাহলে আমরা এটাকে কিভাবে অ্যান্সার করতে পারি? আমরা প্রথমে এদের গুরুত্বটা বলবো, গুরুত্বটা বলার পর বলবো যদি এরা না থাকতো তাহলে কি কি ঘটনা ঘটতো। উদ্দীপকে উল্লেখিত জীবগুলো বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এইসব উপাদান তাদের পারস্পরিক ক্রিয়া এবং নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে আমরা জ্ঞানমূলক উত্তরটা দিব। এরপরে তার সপক্ষে আমরা যুক্তি দিব পরের প্যারাগুলোতে। পরিবেশ সংরক্ষণে বাস্তুতন্ত্রের উদ্ভিদ এবং প্রাণী এবং গ্যাসীয় ভারসাম্য বজায় রাখা আবশ্যক। উদ্দীপকে জীবগুলোর মধ্যে কি কি রয়েছে? প্রথমে আমরা যে জীবটার কথা জানি সেটা হচ্ছে উৎপাদক। উৎপাদককে ধান গাছ। ধান গাছের কাজ কি? ধান যেহেতু একটা উৎপাদক তার মানে সে সালোক সংশ্লেষণের জন্য সালোক সংশ্লেষণের মাধ্যমেই খাদ্য তৈরি করবে এবং সেই খাদ্যটা কে কারা পাচ্ছে? এর পরের স্তরের জীবগুলো পাচ্ছে, অর্থাৎ পরের স্তরের খাদকগুলো পাচ্ছে, ঠিক কিনা? তাহলে ধান গাছ খাবার তৈরি করছে, সে খাবারটা গ্রহণ করছে প্রথম স্তরের খাদক। আমরা জানি আমাদের এই খাদ্য শিকড়ের প্রথম স্তরের খাদককে ফড়িং এবং ছোট মাছ। তাহলে ফড়িং কি করছে? ধান গাছ থেকে খাবারটা গ্রহণ করছে। এখন খাবারটা গ্রহণ করার পরে ধান গাছ তো ব্যাঙ সরাসরি খেতে পারে না, তখন কি হচ্ছে? ব্যাঙ ফড়িংকে খাবার হিসেবে গ্রহণ করছে, ফলে ফড়িং থেকে পুষ্টি উপাদান কোথায় যাচ্ছে? ব্যাঙের মধ্যে যাচ্ছে। আবার ব্যাঙকে খাচ্ছে হচ্ছে কি সাপ অথবা
বক। তাহলে ব্যাঙের মধ্যে যে পুষ্টিটা আসে সেই পুষ্টিটা বক এবং হচ্ছে সাপের মধ্যে প্রবাহিত হচ্ছে। তাহলে এইভাবে প্রাণীদের মধ্যে তোমার উৎপাদক থেকে প্রাপ্ত শক্তি পরিবাহিত হয়। এখন যদি কোনো কারণে মনে করো কোনো কারণে যে কোনো একটা জীব হারিয়ে যেতেই পারে বা অনুপস্থিত থাকতে পারে, তখন কি হয়ে যাবে? তখন তো আমরা ধাপে ধাপে যাই। মনে করো প্রথমে যদি ধান গাছ না থাকতো তাহলে ফড়িং তার খাদ্য গ্রহণ করতে পারতো না। ধান যেহেতু খাবার তৈরি করে, তখন ফড়িং এই খাবারের অভাবে অনাহারে পড়তো, দেখা যেত তাদের সংখ্যা কমে যেত, মানে বিলুপ্তির পথে চলে যেত। এখন যখন তাদের সংখ্যা কমে যাবে, অবশ্যই ব্যাঙ পর্যাপ্ত পরিমাণের ফড়িং পাবে না, তার মানে ব্যাঙেরও সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে, কারণ তারাও অনাহারে পড়বে। এখন ব্যাঙ যদি অনাহারে পড়ে, এদিকে সাপ খাচ্ছে ব্যাঙকে, আবার বকও ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে বক বা সাপ এরাও হচ্ছে গিয়ে এই ব্যাঙ নিয়ে টানাটানি পড়ে যাবে, কারণ এখানে বক সাপ দুজনই ব্যাঙকে খাচ্ছে। তো ব্যাঙ যদি সংখ্যা কমে যায়, ব্যাঙের সংখ্যা কমে গেলে বা ব্যাঙের পরিমাণ কমে গেলে, তখন এই সাপ এবং বক এরাও কিন্তু খাদ্যের অভাবে পড়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এই যে যদি কোনো একটা জীব একটা পরিবেশে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু পরবর্তী যে খাদকগুলো থাকে তা খাদকগুলোর উপরে প্রভাব বিস্তার করবে। এখন আমরা অন্যভাবে বলি যে যদি মনে করো যে মাঝখানে কোনো একটা জীব হারিয়ে গেল, মাঝখানে কোনো একটা জীব বলতে মনে করো এখানে ব্যাঙ নাই, ধরো ব্যাঙ নাই, তাহলে ফড়িংকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ অনুপস্থিত, তাহলে ফড়িং এর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। যদি ফড়িং এর সংখ্যাটা অনেক বেড়ে যায়, তাহলে ধান গাছের উপর চাপ পড়বে। দেখা যাবে এত বেশি ফড়িং হয়ে গেছে যে তারা ধান গাছ সাবার করে ফেলেছে, ঠিক কিনা? তার মানে কি, এই ফড়িং যে ধান গাছকে সাবার করে ফেলা, মানে ধান গাছ যদি ঠিক মতো উৎপাদন না হয়, তাহলে মানুষ তার পর্যাপ্ত পরিমাণে ভাতের যোগান পাবে না, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ধানের যে চাহিদা ছিল সেই চাহিদাটা পূরণ করতে পারবে না। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যদি কোনো একটা জীব অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু অন্যান্য স্তরের খাদকদের মধ্যে সেই প্রভাবটা পড়বে। আবার ব্যাঙ না থাকলে বক কিন্তু ফড়িং খায় না বা সাপও কিন্তু ফড়িং খায় না, তখন বক এবং সাপ দুজনেই কিন্তু অনাহারে পড়বে এবং অনাহারে থাকতে থাকতে তাদের সংখ্যাটাও ধীরে ধীরে কমে যাবে। তাহলে একটা বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য একটা খাদ্য শিকলে বা খাদ্য জালের প্রত্যেকটা জীবেরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রত্যেকটা জীবেরই প্রয়োজন তাদের উপস্থিতি এবং স্থিতিশীলতার মাধ্যমে একটা বাস্তুতন্ত্র রক্ষা করে। আর বাস্তুতন্ত্র যদি স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে এই পৃথিবীর সকল জীব সকল প্রাণী অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এখানে সুন্দর করে ব্যাখ্যাটা করে দেওয়া আছে, আশা করি তোমরা এই ব্যাখ্যাটা খুব ভালো মতো বুঝতে পারবে এবং আমি তো বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এই ক্লাসটা করার পর এই অধ্যায়ের এই প্রশ্নটার কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।